সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমি সৈয়দ গোলাম কিবরিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর, তোমাদের সামনে এসেছি। আজকে 2 সেপ্টেম্বর 2020 সাল, দুপুর 12টা থেকে 12টা 30 মিনিট পর্যন্ত আমি তোমাদের সাথে আছি। তো আমি যে সাবজেক্টটা তোমাদেরকে দেখিয়ে আসছি সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের দ্বিতীয় পর্বের সিভিল উড সিরামিক্স ক্লাস আইপিসিটি এবং মেকাট্রনিক্স টেকনোলজির ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, যার সাবজেক্ট কোড হচ্ছে 66822। এটা তোমাদের দেখিয়ে আসছি। আজকে আমার লাইভ ক্লাস হচ্ছে 15। তো আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। শুনতে পেলে আমাকে কমেন্টসে জানাও। হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ। তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। ক্লাসে যাওয়ার আগে আমাদের যে ছিল লাইভ ক্লাস 14, গত সপ্তাহের 14 লাইভ ক্লাস, এই 14 লাইভ ক্লাসে আমরা দেখেছিলাম চ্যাপ্টার 10-এর শেষ অংশ, অর্থাৎ চ্যাপ্টার 10-এর এই অংশ আর কি, সরি। তো এই অংশ, তো এই অংশে আমরা দেখেছিলাম যে টাইম বেস সার্কিট সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, টাইম বেস ওয়েভফর্ম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বিষয়গুলো। সতুত ওয়েভ সম্পর্কে আলোচনা করেছিলাম, চার্জিং এবং ডিসচার্জিং অফ ক্যাপাসিটর অথবা সতুত জেনারেটর সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, এবং সেই সাথে আমরা মাল্টিভাইব্রেটরের ইন্ট্রোডাকশন অর্থাৎ মাল্টিভাইব্রেটরের সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছিলাম। তো আজকে লাইভ ক্লাস 15-তে চ্যাপ্টার 10-এর শেষ অংশ অর্থাৎ মাল্টিভাইব্রেটর চ্যাপ্টারের শেষ অংশ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের আলোচ্য যে বিষয়গুলো থাকবে সেগুলোর মধ্যে থাকবে টাইপস অফ মাল্টিভাইব্রেটর, অর্থাৎ মাল্টিভাইব্রেটরের প্রকারভেদ সম্পর্কে আমরা দেখব যে কি কি ধরনের মাল্টিভাইব্রেটর আছে। এরপর দেখবো আমরা অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের চিত্র সহ এর কার্যপ্রণালী সম্পর্কে আমরা আলোচনা করব। মনোস্টেবল মাল্টিভাইব্রেটরের চিত্র সহ কার্যপ্রণালী আলোচনা করব। বাইস্টেবল অথবা ফ্রি ফ্লো মাল্টিভাইব্রেটরের কার্যপ্রণালী সম্পর্কে আলোচনা করব, এবং সবার শেষে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করার চেষ্টা করব। তো তোমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে, আশা করি বুঝতে পারবে। তো টাইপস অফ মাল্টিভাইব্রেটর, তো মাল্টিভাইব্রেটরকে দুটি স্টেজের স্টেট পরিবর্তনের বৈশিষ্ট্য অনুসারে মাল্টিভাইব্রেটরকে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে মাল্টিভাইব্রেটরকে আমরা স্টেট পরিবর্তনের বৈশিষ্ট্য অনুসারে 3 ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে অ্যাস্টেবল বা ফ্রি রানিং মাল্টিভাইব্রেটর, অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর বা ফ্রি রানিং মাল্টিভাইব্রেটর। এরপরে দেখবো আমরা মনোস্টেবল বা ওয়ান শট মাল্টিভাইব্রেটর সম্পর্কে। তারপর আমরা দেখব বাইস্টেবল বা ফ্লি ফ্লপ মাল্টিভাইব্রেটর সম্পর্কে। মোটামুটি এই 3টা মাল্টিভাইব্রেটর থেকে তোমাদের যে কোনো একটা পরীক্ষায় থাকবে। তো অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরটা দেখতে কিরকম সেটা আমরা একটু দেখি চিত্রটা। তো অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর অথবা ফ্রি রানিং মাল্টিভাইব্রেটর এটাকে বলা হয়েছে। তো অর্থাৎ এই অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরে কোনো ধরনের কোনো বাহির থেকে এক্সটার্নাল কোনো পালস প্রদান করতে হয় না, এটা অটোমেটিকলি চলতে থাকে। অর্থাৎ কিউ, এখানে দুটো ট্রানজিস্টর আমরা ব্যবহার করেছি, একটা হচ্ছে Q1 এবং একটা Q2। তো Q1 যখন কন্ডাকশনে থাকবে তখন Q2 কাট অফে থাকবে। একটা নির্দিষ্ট সময় পর আবার Q2 কন্ডাকশনে যাবে, তখন Q1 কাট অফে থাকবে। দুইটা মাল্টিভাইব্রেটর কখনো একই সাথে কন্ডাকশনে বা কাট অফে থাকবে না, দুইটা ট্রানজিস্টর। তো এইটা নির্দিষ্ট সময় পর পর এই সময়টা নির্ধারণ হবে মূলত এখানকার ব্যবহৃত যে রেজিস্টার এবং ক্যাপাসিটরগুলো আছে এগুলোর ধর্মের উপরে বা এগুলোর মানের উপরে নির্ভর করবে। তো অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিটটা আমরা দেখি, একটু দেখার চেষ্টা করি। দেখো এখানে কি কি ব্যবহার করেছি আমরা। দুটো পিএনপি ট্রানজিস্টর আমরা ব্যবহার করেছি, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2। এই দুটো হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, ভিতরের দিকে তীর চিহ্ন তোমরা দেখেই বুঝতে পারছো। R1 R2 R3 এবং R4 এগুলো হচ্ছে কি বায়াসিং রেজিস্টর, অর্থাৎ এই যেখানে আমরা ভিসিসি ভোল্টেজ সাপ্লাই দিয়েছি, এই ভিসিসি ভোল্টেজটা ট্রানজিস্টরকে কার্যক্ষম করার জন্য আমরা এই R1 R2 R3 এবং R4 এর মাধ্যমে বায়াসিং করেছি। এখানে আমরা ব্যবহার করেছি C1 একটা ক্যাপাসিটর C2 আর একটা হচ্ছে C3। C3টা মূলত হচ্ছে আউটপুট ক্যাপাসিটর, ঠিক আছে।
এবং আমরা সবার শেষের অংশটা এখানে আমরা কি করে দিয়েছি দেখো, গ্রাউন্ড করে দিয়েছি। ঠিক আছে? তো এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখার চেষ্টা করি। পাশের চিত্রে একটা অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর দেখানো হয়েছে। এই মাল্টিভাইব্রেটরে কোনো ট্রিগারিং পালসের প্রয়োজন হয় না। তাহলে আমি যেটা বলেছি যে এটা অটোমেটিক্যালি চলতে থাকবে। একটা কন্ডাকশনে যাবে, অন্যটা কাট অফে থাকবে এবং এটাতে আমরা কোনো ধরনের কোনো এক্সটার্নাল ট্রিগারিং কোনো পালসের প্রয়োজন হবে না। ঠিক আছে? চিত্রটা তোমরা দেখো, খেয়াল করো। প্রতিটা মাল্টিভাইব্রেটরের চিত্রটা অনেকটা একই রকম, শুধু সামান্য কিছু পরিবর্তন আছে। ট্রিগারিং পালস ছাড়াই কিছুক্ষণ পরপর Q1 এবং Q2 কন্ডাকশন এবং কাট অফে যায়। তা আমি যেটা বলেছি দেখো, ট্রিগারিং পালস প্রদান ছাড়াই Q1 এবং Q2 কিছুক্ষণ পরপর একটা কন্ডাকশনে যাবে, সেই সময়ে আরেকটা কাট অফে থাকবে। আবার যখন আরেকটা কন্ডাকশনে যাবে তখন এই Q1টা তখন কি হবে, কাট অফে থাকবে। ঠিক আছে? Q1 যখন কন্ডাকশনে থাকে তখন Q2 কাট অফে থাকে। ঠিক আছে? যে কথাগুলো আমি বলেছি সেই কথাগুলো এখানে লিখে দেওয়ার চেষ্টা করছি। দেখো, Q1 যখন কন্ডাকশনে থাকবে তখন Q2 কাট অফে থাকবে। ট্রানজিস্টরের ধর্মের কারণে প্রথমে ধরে নেই যে Q1 টা আগে কন্ডাকশনে যাবে। তাহলে এই ট্রানজিস্টরের ধর্মের কারণে, অর্থাৎ ট্রানজিস্টর যে ম্যানুফ্যাকচার তৈরি করা হয় আরকি, তো সেক্ষেত্রে কিছু না কিছু ত্রুটি থেকেই থাকে। এই ত্রুটির কারণে দুইটা একই ট্রানজিস্টর হলেও দুইটার মধ্যে একটা আগে কন্ডাকশনে যাবে। এটাই হচ্ছে ট্রানজিস্টরের প্রপার্টিজ বা ধর্ম। তো এই ট্রানজিস্টরের ধর্মের কারণে আমরা ধরে নেই প্রথমে যে Q1টা কি হবে, প্রথমে কন্ডাকশনে যাবে। রেজিস্টার R1 এবং R2 এর মাধ্যমে ক্যাপাসিটর C1 চার্জ হবে। দেখো, রেজিস্টার R1 এবং R2 এই দুইটা রেজিস্টারের মাধ্যমে এর যে ক্যাপাসিটরটা এর সাথে কানেকশন করা আছে, সেই ক্যাপাসিটরটা কি হবে, চার্জ হবে। এবং ক্যাপাসিটরের ধর্ম অনুযায়ী এই ক্যাপাসিটরটা ফুল চার্জ হয়ে গেলে সে সেটা ডিসচার্জ হওয়ার চেষ্টা করবে। তাহলে এখান থেকে কানেকশন দেওয়া আছে দেখো Q2 এর বেজে। যখন এই ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে তখন এই Q2 এর বেজে একটা এই ভোল্টেজটা আসবে, অর্থাৎ Q2 এর মাধ্যমে ডিসচার্জ হবে। যখন Q2 এর বেজে যখন ভোল্টেজটা আসবে তখন কি হবে, Q2 কন্ডাকশনে যাবে। ঠিক আছে? যখনই Q2 কন্ডাকশনে যাবে তখনই কিন্তু Q1 টা কাট অফে চলে যাবে। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে দেখো, প্রথমে R1 এবং R2 এই দুটার মাধ্যমে ক্যাপাসিটর C1 টা চার্জ হবে এবং প্রথমেই আমরা ধরে নিয়েছি যে Q1 টা কন্ডাকশনে আছে। যখন এই ক্যাপাসিটরটা চার্জ হবে, ফুললি যখন চার্জ হবে, ক্যাপাসিটরের ধর্ম আছে, তোমরা সকলে জানো। তো ক্যাপাসিটরের ধর্মের কারণে ফুললি চার্জ হয়ে যাওয়ার সাথে সাথেই সে চেষ্টা করবে ডিসচার্জ হওয়ার জন্য। তাহলে এটার সঙ্গে কানেকশন কোথায় দেওয়া আছে দেখো, Q2 এর বেজে। তাহলে Q2 ট্রানজিস্টরের মাধ্যমে সে কি হবে, ডিসচার্জ হবে। ঠিক আছে? তো যখনই সে ডিসচার্জ হবে Q2 এর বেজে তখন ভোল্টেজটা আসবে, তখন Q2 টা কি হবে, অটোমেটিক্যালি কি হবে, কন্ডাকশনে যাবে। যখন Q2 টা কন্ডাকশনে যাবে তখন অটোমেটিক্যালি Q1 টা কাট অফে থাকবে। আবার ধরে নেই আমরা যে Q2 টা কন্ডাকশনে এখন এই অবস্থায় আছে। এখন আবার দেখো, যখন ভোল্টেজটা আসবে তখন কি হবে, R3 এবং R4 এর মাধ্যমে ক্যাপাসিটর C2 টা কি হবে, চার্জ হবে। তাহলে R3 এবং R4 এই দুইটা রেজিস্টরের মাধ্যমে ক্যাপাসিটর C2 টা চার্জ হলো। যখন ফুললি চার্জ হয়ে যাবে তখন সে ডিসচার্জ হওয়ার চেষ্টা করবে। তো যখনই সে ডিসচার্জ হওয়ার চেষ্টা করবে তখন এর কানেকশন দেওয়া আছে Q1 এর বেজে। যখন এই C2 টা ডিসচার্জ হবে তখন Q1 কি করবে, কন্ডাকশনে যাবে। যখনই Q1 টা কন্ডাকশনে যাবে তখনই কিন্তু এই Q2 টা কাট অফে চলে যাবে। ফলে কি হবে, কিছুক্ষণ পরপর যেহেতু আমরা এই ট্রানজিস্টর কন্ডাকশনে এবং কাট অফে যাচ্ছে, সেহেতু আমরা আউটপুটে একটা স্কয়ার ওয়েভ পাবো, যেটা আমরা গত ক্লাসে দেখেছি যে কিভাবে স্কয়ার ওয়েভ উৎপন্ন হচ্ছে। তো এই মোটামুটি হচ্ছে আমাদের অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের কার্যপ্রণালী। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মাল্টিভাইব্রেটর। এটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। ঠিক আছে? আলোকসজ্জার কাজে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে? এই এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে দেখবে। এরপরে আমরা যাচ্ছি মনোস্টেবল মাল্টিভাইব্রেটরের ক্ষেত্রে। তো মনোস্টেবল মাল্টিভাইব্রেটরের ক্ষেত্রে কি হবে, মনোস্টেবল মাল্টিভাইব্রেটরের ক্ষেত্রে আমরা ট্রিগারিং পাস ব্যবহার করব, তবে শুধুমাত্র একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে। ঠিক আছে? দুইটা ট্রানজিস্টরে আমরা ব্যবহার করব না। চিত্রটা দেখো, আগের মতোই চিত্র। R1 R2 এর মাধ্যমে C1 কানেক্টেড করা আছে এবং R4 সরাসরি আমাদের ট্রানজিস্টরের কালেক্টরে কানেকশন করা আছে এবং এখানেও আমরা দুইটা পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করেছি। আর এখানে অতিরিক্ত যে জিনিসটা আছে সেখানে হচ্ছে যে এই যে দেখো C2, এই C2 টার মাধ্যমে আমরা ইনপুট পালস প্রদান করব এখানে। ঠিক আছে? অর্থাৎ এক্সটার্নাল যে আমরা ট্রিগারিং পালসটা প্রদান করব সেটা C2 তে প্রদান করব।
আর এই ট্রানজিস্টরটাকে বায়াসিং করার জন্য এখানে R5 ব্যবহার করেছি। R5 এর এবং এখানে VBB এই ভোল্টেজটা আমরা এখানে দিব। এই মোটামুটি পার্থক্য। দেখো আর কোথাও কিন্তু তেমন কোনো পার্থক্য নাই। আগে হচ্ছে এইখানে একটা রেজিস্টর ছিল এবং একটা ক্যাপাসিটর ছিল, এখন আর সেটা নাই। ঠিক আছে? তাহলে দেখো পাশের চিত্রে একটা মনোস্টেবল মাল্টিভাইব্রেটর দেখানো হয়েছে। এই মাল্টিভাইব্রেটরে একটি ট্রিগারিং পালসের প্রয়োজন হয় এবং এখানে ব্যবহৃত ট্রানজিস্টরের দুটির প্যারামিটার একই হবে। ঠিক আছে? তাহলে পাশের চিত্রে আমি এখানে দেখি যে এখানে দেখো যে একটা মনোস্টেবল মাল্টিভাইব্রেটর দেখানো হয়েছে। এখানে একটা ট্রিগারিং পালসের প্রয়োজন হয়। দেখো এই যে একটা ট্রিগারিং পালস, আর কিন্তু কোথাও কোনো ট্রিগারিং পালস দেওয়া হয় নাই। এবং এখানে যে আমরা ট্রানজিস্টর দুইটা ব্যবহার করছি, এই ট্রানজিস্টর দুইটা অবশ্যই একই রকম প্যারামিটারের হতে হবে। ট্রিগারিং পালস ছাড়াই আমরা এখানে Q2 টা ধরে নিই যে কন্ডাকশনে থাকবে এবং Q1 কি হবে, কাট অফে থাকবে। এখন দেখো এই R1 এবং R1 এবং R2 এর মাধ্যমে ক্যাপাসিটর C1 কিন্তু কি হবে, চার্জ হবে। তার আগে আমরা কি করব, C2 এর মাধ্যমে ক্ষণিকের জন্য উচ্চমানের একটা নেগেটিভ পালস প্রদান করব। এখানে আমরা কি করব, একটা ট্রিগারিং পালস, সেটা হাই রেটের আর কি, উচ্চমানের একটা নেগেটিভ পালস আমরা এখানে প্রদান করব C2 এর ইনপুটে। ঠিক আছে? তো যখনই আমরা C2 এর ইনপুটে একটা ট্রিগারিং পালস প্রদান করব, তখন কি হবে, Q1 ফরওয়ার্ড বায়াস পাবে স্বাভাবিকভাবেই এবং কন্ডাকশন শুরু করবে। ফলে Q1 কন্ডাকশনে এবং Q2 তখন কাট অফে থাকবে। ঠিক আছে? তাহলে দেখো খেয়াল করো, এখানে কি হবে, Q1 ফরওয়ার্ড বায়াস পাবে। যখন আমরা এখানে ইনপুটে পালস প্রদান করব, Q1 টা কি হলো, ফরওয়ার্ড বায়াস পাইলো এবং সে কন্ডাকশনে যাওয়া শুরু করবে। ফলে একটা সময় দেখা যাবে Q1 কন্ডাকশনে চলে গেছে এবং Q2 কাট অফে চলে যাবে। এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন। এরপরে R1 এবং R2 এর মাধ্যমে C1 ক্যাপাসিটরটা চার্জ হতে থাকবে, ফুললি চার্জ হবে। যেহেতু এটা ফুললি চার্জ হয়ে গেছে, সেহেতু সে ডিসচার্জ হওয়ার চেষ্টা করবে। ডিসচার্জ কার মাধ্যমে হবে, Q2 ট্রানজিস্টরের মাধ্যমে। Q2 ট্রানজিস্টরের বেজে যখন এই ডিসচার্জ ভোল্টেজটা যখন আসবে, তখন কি হবে, Q2 টা কন্ডাকশনে যাবে এবং যখনই কন্ডাকশনে যাবে, এটা কন্ডাকশনে যাওয়ার সাথে সাথেই Q1 টা কাট অফে থাকবে। এই অবস্থা চলতেই থাকবে কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত না আবার এর ইনপুটে একটা পালস প্রদান করি। ক্লিয়ার? তাহলে দেখো এই কিউ টুটা হচ্ছে কন্ডাকশনে থাকবে। ঠিক আছে? এবং Q1 টা কাট অফে থাকবে। এই অবস্থায় কিন্তু আউটপুট আমরা পেতে থাকবো। এই C0 এর মাধ্যমে আমরা যে এখানে আউটপুট যদি একটা এলইডি আমরা কানেকশন দেই, তাহলে এলইডিটা কিন্তু এখানে জ্বলতে থাকবে। ঠিক আছে? যখনই আমরা এই ইনপুটে আবার যখন আমরা এর পালসটা দিব, হাই ভোল্টেজ যে নেগেটিভ পালসটা আমরা এখানে প্রদান করব এই C2 এর মধ্যে, তখনই কি হবে, তখন কিন্তু আবার এর অবস্থানটা চেঞ্জ করা শুরু করবে। তখন কি হবে, যখনই দেব তখন কি হবে, Q1 টা তখন কন্ডাকশনে যাবে। যখন Q1 কন্ডাকশনে যাবে, তখন অটোমেটিকলি Q2 কি হবে, কাট অফে থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সার্কিটের কার্যপ্রণালী সম্পর্কে। এভাবেই ট্রিগারিং পালসের মনোস্টেবল মাল্টিভাইব্রেটরের আউটপুটে আমরা হচ্ছে স্কয়ার ওয়েভ পাবো। তবে এখানে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না আমরা এখানে ট্রিগারিং পালস প্রদান করব, ততক্ষণ পর্যন্ত এর আউটপুট কখনোই চেঞ্জ হবে না। ঠিক আছে? এই বিষয়টা তোমরা একটু খেয়াল রাখবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই ক্যাপাসিটর C2 এর ইনপুটে যখন আমরা ট্রিগারিং পালস ততক্ষণ পর্যন্ত না আমরা প্রদান করব, ততক্ষণ পর্যন্ত এর স্টেট পরিবর্তন হবে না। যখনই আমরা এখানে পালস প্রদান করব, তখনই কিন্তু এর স্টেটটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি তোমরা মনোস্টেবল মাল্টিভাইব্রেটর সম্পর্কে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব হচ্ছে বাইস্টেবল মাল্টিভাইব্রেটর সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো বাইস্টেবল মাল্টিভাইব্রেটরটা আসলে কি হবে। এটা তোমরা বুঝতেই পারতেছো, দুইটা স্টেবল স্টেট থাকতেছে বাইস্টেবল মাল্টিভাইব্রেটরের ক্ষেত্রে এবং এখানে আমরা দুইটা পালস প্রদান করব। এক্ষেত্রে যখন আমরা একটা ট্রিগারিং পালস প্রদান করব, তখন একটা ট্রানজিস্টর কি থাকবে, তোমার কন্ডাকশনে থাকবে, আরেকটা কাট অফে থাকবে এবং আরেকটা যখন আমরা পালস প্রদান করব আরেকটা ট্রানজিস্টরের বেজে ক্যাপাসিটরের মাধ্যমে, তখন কিন্তু আবার ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। তখন একটা অপরটার উল্টা হবে আর কি। ঠিক আছে? তো আমরা চিত্রটা দেখি, চিত্রটা দেখলে বুঝতে পারবো। এখানে দেখো, এখানে খেয়াল করো, দেখো এখানে ভিসিসি সাপ্লাই দিয়েছি R1 C1 এবং R2। এটা একটা ট্যাঙ্ক সার্কিটের মতো কাজ করবে। এখানে হচ্ছে C2 এবং R3, এটা হচ্ছে একটা ট্যাঙ্ক সার্কিটের মতো কাজ করবে। এখানে দেখো Q1, এখানে আমরা
এনপিএন ট্রানজিস্টর কিন্তু ব্যবহার করেছি, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবে, যেটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করেছি Q1 এবং Q2, দুটাই এনপিএন ট্রানজিস্টর এবং দুটার প্যারামিটার একই রকম। এর Q1 এ আমরা C3 এর মাধ্যমে ট্রিগারিং ইনপুট দেব এবং Q2 তে আমরা C4 এর মাধ্যমে ট্রিগারিং ইনপুট দেব এবং এখানে এই দুটো ট্রানজিস্টরকে বায়াসিং করার জন্য R5 এবং R6 এই দুটো রেজিস্টারের মাধ্যমে আমরা এখানে VVV ভোল্টেজ দিয়ে এই ট্রানজিস্টর দুটাকে বায়াসিং করব। ক্লিয়ার? তো এখানে দেখো C0 মানে C আউটপুট, এখানে আমরা আউটপুট ভোল্টেজ পাবো, এখানে VCC সাপ্লাই দেব, R1 এবং R4 এগুলো হচ্ছে আমাদের বায়াসিং রেজিস্টার। তো এই কথাগুলো আমি তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করেছি। দেখো পাশের চিত্রে একটা বাইস্টেবল মাল্টিভাইব্রেটর দেখানো হয়েছে। এই মাল্টিভাইব্রেটরে কি হয়, দুটি ট্রিগারিং পালসের প্রয়োজন হয় এবং এখানে আমরা ব্যবহৃত ট্রানজিস্টর দুটো আগেরটার মতো একই প্যারামিটারের হতে হবে। তাহলে এই ট্রানজিস্টর দুটো একই মানের হতে হবে, দুইটাই আমরা এখানে এনপিএন ব্যবহার করেছি এবং দুটার মান এবং ভোল্টেজ সবকিছু অপারেটিং ভোল্টেজ সব কিন্তু একই রকম থাকবে। তো এটা কার্যপ্রণালীর মধ্যে কি হচ্ছে দেখো, ট্রিগারিং পালস ছাড়াই Q2 কন্ডাকশনে থাকবে। ট্রিগারিং পালস ছাড়াই প্রথমেই আমরা ধরে নিই যে ট্রানজিস্টরের যে অ্যাকশন আছে বা ধর্ম আছে, যাদের প্রপার্টিজ আছে, এই প্রপার্টিজের কারণে কি হবে, Q2 কন্ডাকশনে থাকবে এবং Q1 কাট অফে থাকবে। C3 এর মাধ্যমে ক্ষণিকের জন্য উচ্চমানের নেগেটিভ পালস আমরা প্রদান করব। C3 এর মাধ্যমে আমরা Q1 এ কি করব, নেগেটিভ পালস বা ট্রিগারিং পালস যেটাকে আমি বলতেছি বা ট্রিগারিং ইনপুট যেটাকে বলতেছি, সেইটা আমরা C3 এর মাধ্যমে কোথায়, Q1 এর বেজে প্রদান করব। ঠিক আছে? তাহলে যখনই আমরা Q1 এর বেজে এই ভোল্টেজটা প্রদান করব, তখন কি হবে, Q1 ফরওয়ার্ড বায়াস পাবে এবং কন্ডাকশন শুরু হবে। ফলে কি হবে, Q1 টা কন্ডাকশনে যাবে এবং Q2 টা অটোমেটিক্যালি তখন কাট অফে চলে যাবে। ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো তো? আবার দেখো যখন C4, এই যে এখানে দেখো C4 এর মাধ্যমে যখন আমরা ওই ক্ষণিকের জন্য বলতে জাস্ট শুধু আমরা প্রেস করব আর কি, প্রেস করলে কি হবে, উচ্চমানের নেগেটিভ পালস প্রদান করব, তখন কি হবে, Q2 টা ফরওয়ার্ড বায়াস পাবে এবং কন্ডাকশন শুরু করবে। ফলে Q2 কন্ডাকশনে থাকবে এবং Q1 টা আবার কাট অফে চলে যাবে। তাহলে এখানে কি বিষয়টা দাঁড়াচ্ছে দেখো, যে Q1 এবং Q2 টা যখনই আমরা ট্রিগারিং পালস প্রদান করব, তখনই হচ্ছে এর স্টেটটা পরিবর্তন হবে। ট্রিগারিং পালস প্রদান না করলে এর স্টেটটা কিন্তু কোনোভাবেই পরিবর্তন হবে না। তাহলে এইভাবে দুটি ট্রিগারিং পালসের বাইস্টেবল মাল্টিভাইব্রেটরের আউটপুটে আমরা স্কয়ার ওয়েভ পেয়ে থাকব। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই বাইস্টেবল মাল্টিভাইব্রেটর সম্পর্কে। তো বাইস্টেবল মাল্টিভাইব্রেটরটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা মাল্টিভাইব্রেটর। এইখানে যে তিনটা মাল্টিভাইব্রেটর সম্পর্কে আমি আলোচনা করলাম, এই তিনটা থেকে একটা তোমাদের পরীক্ষায় অবশ্যই থাকবে। পরীক্ষায় আসলে তোমরা এই চিত্রটা দিবে এবং চিত্রটার বর্ণনা দিবে যে চিত্রটাতে কোথায় কি আমরা ব্যবহার করেছি, কোন রেজিস্টরের কি কাজ, কোন ক্যাপাসিটরের কি কাজ এবং কোথায় কত ভোল্টেজ আমরা দিচ্ছি, কোন ট্রানজিস্টর আমরা ব্যবহার করছি, সেই ট্রানজিস্টরের প্যারামিটারগুলো কীরকম, এগুলো সম্পর্কে বর্ণনা দিবে এবং এটা কিভাবে কাজ করতেছে সেই সম্পর্কে তোমরা আলোচনা করবে। তাহলে আশা করি তোমরা যে ফুল মার্ক পাবে। তো আমি আরেকটু দেখাই তোমাদেরকে, আবারও বলি, এই বাইস্টেবল মাল্টিভাইব্রেটরের যে মূল নীতিটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে এটার দুইটা আমরা ট্রিগারিং পালস ব্যবহার করব, অর্থাৎ দুইটা ট্রানজিস্টরের বেজেই আমরা ট্রিগারিং ইনপুটটা আমরা প্রদান করব। এই ট্রিগার না করা পর্যন্ত এর আউটপুট অবস্থা পূর্বে যেমন ছিল ওরকমই থাকবে। যখনই আমরা ট্রিগারিং করব তখনই কিন্তু এর আউটপুট অবস্থাটা চেঞ্জ হবে। যখনই আমরা ট্রিগারিং ইনপুটে যখন 1 এ যখন আমরা দেব, তখন কি হবে, Q1 কন্ডাকশনে থাকবে এবং Q2 টা কাট অফে থাকবে। এরকমভাবে যতক্ষণ পর্যন্ত আমরা আবার ট্রিগারিং ইনপুট 2 তে যতক্ষণ পর্যন্ত আমরা ট্রিগার করব না বা ক্ষণিকের জন্য উচ্চমানের ভোল্টেজ যতক্ষণ পর্যন্ত আমরা এখানে দেব না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই Q1 কন্ডাকশন এবং Q2 কাট অফেই থাকবে। যে মুহূর্তে আমরা ট্রিগারিং পালস 2 টা প্রয়োগ করব, সে মুহূর্তেই কিন্তু এর স্টেটটা চেঞ্জ হয়ে যাবে বা পরিবর্তন হয়ে যাবে। সেটা হচ্ছে Q2 তখন কন্ডাকশনে থাকবে এবং Q1 টা কাট অফে থাকবে। তা আশা করি তোমরা বাইস্টেবল মাল্টিভাইব্রেটর সম্পর্কে বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। এরপরে সিলেবাসে আমাদের আছে যে ট্রিগারিং প্রসিডিউর অফ বাইস্টেবল মাল্টিভাইব্রেটর। তো বাইস্টেবল মাল্টিভাইব্রেটরে আমরা কিভাবে ট্রিগারিং করতে পারি সেই প্রকারভেদটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে সিমেট্রিক্যাল কালেক্টর ট্রিগারিং, এটা এক ধরনের ট্রিগারিং হতে পারে। সিমেট্রিক্যাল বেস ট্রিগারিং, এটা হতে পারে। তারপরে হতে পারে সিমেট্রিক্যাল হাইব্রিড ট্রিগারিং, সেটা হতে পারে।
তারপরে হতে পারে অ্যাসিমেট্রিক্যাল ট্রিগারিং। এই মোটামুটি আমাদের 4 প্রকার ট্রিগারিং আমরা করতে পারি। 4 ভাবে আমরা ট্রিগারিং করতে পারি। তো এটা তোমরা মনে রাখবে, পরীক্ষায় তোমাদের এটা ছোট কোশ্চেনের মধ্যে আসতে পারে যে ট্রিগারিং পদ্ধতিগুলো দেখাও। এখন আমি তোমাদেরকে একটা ম্যাথমেটিক্যাল টার্ম দেখাবো বা একটা অঙ্ক তোমাদেরকে করানোর চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, অঙ্কটা পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, তো আসলে এই হচ্ছে একটা আমাদের সার্কিট। এটা আমাদের কি সার্কিট? এটা হচ্ছে একটা অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের সার্কিট। তো এই অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের টাইম পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি বের করব। তো টাইম পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি আমরা আগে থেকেই জানি যে টাইম পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি একটা অপরটার উল্টা। অর্থাৎ টাইম পিরিয়ড পাইলে সেখান থেকে আমরা সেটাকে 1 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা পাবো, অথবা ফ্রিকোয়েন্সি পাইলে ফ্রিকোয়েন্সির উল্টাটাই হবে হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। তো এখানে দেখো এই অঙ্কটার মধ্যে আমরা দুইটা ট্রানজিস্টর ব্যবহার করছি, Q1 Q2। এখানে হচ্ছে 10K মানের আমরা রেজিস্টার ব্যবহার করছি। ঠিক আছে, প্রত্যেকটা রেজিস্টারই হচ্ছে আমাদের 10K মানের। এবং দুইটা ক্যাপাসিটর যে ব্যবহার করেছি, এই ক্যাপাসিটর দুটো হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাড মানের। ঠিক আছে, এবং এই দুইটাই হচ্ছে আমাদের পিএনপি ট্রানজিস্টর, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2। তো এই এরকম একটা চিত্র তোমাদের দেওয়া থাকবে, অথবা চিত্র দেওয়া নাও থাকতে পারে, সরাসরি রেজিস্টারগুলোর মান দিয়ে দেওয়া থাকতে পারে যে রেজিস্টার যেগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো একই মানের, এবং সেই মানটা দেওয়া থাকতে পারে 10K। এবং ক্যাপাসিটর যে দুটো ব্যবহার করছি আমরা, সেই ক্যাপাসিটর দুটো হচ্ছে আমাদের কত, 0.01 মাইক্রোফ্যারাডের। তো এখান থেকে দেখো এখানে দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে কি, এই চিত্রটার মধ্যে খেয়াল করো। ধরে নেই যেটা R1, এটা R2, R3 এবং এটা R4। তাহলে ধরে নিলাম যে R1 ইকুয়াল টু R2 ইকুয়াল R3 ইকুয়াল টু R4 ইকুয়াল টু 10 কিলো ওহম। এখানে যেহেতু দেওয়া আছে সবগুলো একই মানের, দেখো 10 কিলো ওহম, এটা হচ্ছে আমরা ধরে নিলাম যে এটা R1, এটা R2, এটা R3 এবং এটা হচ্ছে R4। এবং প্রত্যেকটা রেজিস্টরের মানই হচ্ছে আমাদের 10 কিলো ওহম। এবং এখানে যে দুটো ক্যাপাসিটর আমরা ব্যবহার করেছি, C1 এবং C2, ধরে নেই যে এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2। তো C1 এবং C2 ইকুয়াল টু 0.01 মাইক্রো ফ্যারাড। এখন আমরা সূত্র আমরা জানি যে টাইম পিরিয়ড T ইকুয়াল টু অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের ক্ষেত্রে তোমরা এটা মনে রাখবে যে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের ক্ষেত্রে টাইম পিরিয়ড T ইকুয়াল টু 1.4 RC। অর্থাৎ এখানে 1.4 এর সাথে এই রেজিস্ট্যান্সের মান, যে কোনো একটা রেজিস্ট্যান্সের মান, যদি মানগুলো সবগুলো সমানই হবে, যে কোনো একটা রেজিস্ট্যান্সের মান এবং সেই সাথে আমরা এই ক্যাপাসিটরের মানটাকে যদি গুণ করে দেই, তাহলে আমরা এটার টাইম পিরিয়ডটা বের করতে পারবো। তাহলে আমরা জানি, দেখো যে টাইম পিরিয়ড T ইকুয়াল টু 1.4 RC। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, 1.4, 1.4 এর সাথে আমরা গুণ করেছি কত, 10 কিলো ওহম রেজিস্ট্যান্স। এখানে আমাদের দেওয়া আছে রেজিস্ট্যান্সের মান হচ্ছে 10 কিলো ওহম। 10 কিলো ওহমের সাথে আমরা গুণ করেছি 0.01 মাইক্রোফ্যারাড। তো এই কিলো ওহম এবং এই মাইক্রোফ্যারাড, এগুলো সবগুলো গুণ করলে আমরা কি পাবো, দেখো খেয়াল করো, 0.14 মিলি সেকেন্ড আমরা পাবো, যেটার মান কত হবে, 0.14 মিলি সেকেন্ড। এই ক্যালকুলেশনটা তোমরা করে নিবে যে কিলো এবং মাইক্রো এটা গুণ করলে আমরা কি পাই। ঠিক আছে, এটা সরাসরি তোমরা তোমাদের ক্যালকুলেটরেও করতে পারবে। 0.14 মিলি সেকেন্ড, এই মিলি সেকেন্ডকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, সেকেন্ড পাবো। দেখো 0.14 মিলি সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে 0.00014 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই টাইম পিরিয়ডের মানটা কত হবে, 0.00014 সেকেন্ড। তাহলে আমরা কত সেকেন্ড পাইলাম, টাইমের মানটা, টাইম পিরিয়ডের মানটা এই এই 0.00014 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের টাইম পিরিয়ডের মান। এখন আমাদের বের করতে হবে কি, ফ্রিকোয়েন্সি। আমরা জানি যে টাইম পিরিয়ডকে 1 দ্বারা ভাগ করলেই, হ্যাঁ, 1/t, ঠিক আছে, ভাগ করলেই আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা পাবো। দেখো ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/t। তাহলে এটা সমান সমান কি হবে, দেখো 1/0.0014 ইকুয়াল টু কত হচ্ছে, দেখো 7142.8, অর্থাৎ 7142.8 হার্টজ। তাহলে আমরা এত হার্টজ পাইলাম। তো এইটাকে যদি আমরা কিলো হার্টজে প্রকাশ করতে চাই, তাহলে এটাকে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি হবে, 1000 দিয়ে ভাগ করলে কি হবে, দেখো 7.1 কিলো হার্টজ আমরা পাবো। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা খুবই সহজ, পরীক্ষায় আসলে তোমরা অঙ্ক বাদ দেবে না, অঙ্ক করার চেষ্টা করবে। ঠিক আছে, কারণ অঙ্কতে হচ্ছে ফুল মার্ক তোমরা পাবে। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের কি দেওয়া ছিল, আমি আবারও বলি যে একটা অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের টাইম পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি বের করতে হবে আমাদের। তো অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরটা এখানে আমাদের দেখানো আছে, চিত্রটা দেখানো আছে।
প্রত্যেকটা রেজিস্টার এখানে 10K মানের, ঠিক আছে? 10 কিলো ওহমসের হচ্ছে প্রত্যেকটা রেজিস্টার আমরা এখানে ব্যবহার করছি। এখানে 4টা রেজিস্টার আছে। আর হচ্ছে ক্যাপাসিটর আমরা ব্যবহার করেছি দেখো 0.01 মাইক্রোফ্যারাডের 2টা ক্যাপাসিটর ব্যবহার করেছি। তাহলে এখানে আমরা বলতে পারি যে R1 ইকুয়াল টু R2 ইকুয়াল R3 ইকুয়াল R4 ইকুয়াল হচ্ছে 10 কিলো ওহমস, যেহেতু প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান সমান। এবং ক্যাপাসিটর C1 এবং C2 এই দুটার মান হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা জানি সূত্রতে যে টাইম পিরিয়ড T ইকুয়াল টু 1.4 RC। তাহলে এখান থেকে আমরা পাবো এই টাইম পিরিয়ডটা পাবো 0.00014 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এবং ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু আমরা জানি যে 1/T। তাহলে আমরা 1/0.00014 এটাকে ভাগ করলে পাবো হচ্ছে 7142.8 হার্টজ ইকুয়াল টু, এটাকে যদি আমরা আবার 1000 দিয়ে ভাগ করি তাহলে হবে 7.1 কিলো হার্টজ। এই পর্যন্ত রাখলেও তোমাদের অঙ্কটা হবে, এখানে আসলেও তোমাদের অঙ্কটা পুরোপুরি হবে। তাহলে দুইটা অ্যান্সার আমরা পাইলাম। একটা হচ্ছে সেকেন্ড, টাইম পিরিয়ডটাকে সেকেন্ড দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর একটা কিলো হার্টজ বা হার্টজ দ্বারা আমরা প্রকাশ করতেছি ফ্রিকোয়েন্সিকে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো অঙ্কটা তোমরা করতে পারবে। তো আমি বরাবরের মতো তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিব। এই অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 15। তো অ্যাসাইনমেন্ট হচ্ছে সিমেট্রিক্যাল কালেক্টর ট্রিগারিং সার্কিটের চিত্র সহ কার্যপ্রণালী ব্যাখ্যা করো। এটা একটা তোমরা অ্যাসাইনমেন্টের ক, এবং খ এর যে অ্যাসাইনমেন্টটা হবে সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ট্রিগারিং সার্কিটের কার্যপ্রণালী চিত্রের সাহায্যে বর্ণনা করো। পরীক্ষায় আসতে পারে, তোমরা এই দুটো নিজেরা করে নিবে। এবং ক্লাস যখন শুরু হবে বা পরীক্ষা যখন শুরু হবে, যখন করোনাকালীন সময় পার হয়ে গেলে তোমরা এটা সংশ্লিষ্ট টিচারের কাছে জমা দিবে, যেটা তোমাদের ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে কাজে লাগবে। তো শিক্ষার্থীরা, তোমাদের কোনো প্রশ্ন উত্তর থাকলে আমি তোমাদেরকে প্রশ্ন উত্তরগুলো আমার মেইলে দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাকে মেইলে প্রশ্ন করতে পারো। তো এখন আমরা একটু রিভিউ করতে চাচ্ছি যে আমাদের আজকে হচ্ছে আমাদের কিন্তু সিলেবাস শেষ। তো সিলেবাস শেষের যে চ্যাপ্টারটা 10 নম্বর চ্যাপ্টার ছিল, 10 নম্বর চ্যাপ্টারের শেষ অংশ লাইভ ক্লাস 15-তে আমাদের যেটা ছিল টাইপস অফ মাল্টিভাইব্রেটর। আমরা আলোচনা করলাম যে 3 ধরনের মাল্টিভাইব্রেটর আমরা পাই। সেটা হচ্ছে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর, মনোস্টেবল এবং হচ্ছে বাইস্টেবল মাল্টিভাইব্রেটর। এটাকে ফ্লিপ ফ্লপ মাল্টিভাইব্রেটরও বলে। আমরা অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের চিত্র সহ কার্যপ্রণালী দেখলাম, মনোস্টেবল মাল্টিভাইব্রেটরের চিত্র সহ কার্যপ্রণালী দেখলাম, বাইস্টেবল অথবা ফ্লিপ ফ্লপ মাল্টিভাইব্রেটরের চিত্র সহ কার্যপ্রণালী দেখলাম, এবং সেই সাথে আমরা একটা অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের অঙ্ক করার চেষ্টা করলাম। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো এবং গত ক্লাসগুলো তোমরা বুঝতে পেরেছো। এগুলো তোমাদের কাজে লাগবে। তো যদি পরবর্তীতে আমাদের আবার যদি ক্লাস নিতে হয়, যদি আমি পরবর্তীতে আবার যদি তোমাদের আগামী বুধবারে আসি, তাহলে সেক্ষেত্রে আমরা রিভিউ ক্লাস করব। সেই রিভিউ ক্লাস থাকবে লাইভ ক্লাস 16-তে চ্যাপ্টার 1 এবং 2, এই দুইটা চ্যাপ্টারের যে আলোচ্য বিষয়গুলো আমরা দেখেছিলাম সেগুলো সম্পর্কে আমরা আবার পুনরায় আলোচনা করব। তো সেখানে থাকবে হচ্ছে সোল্ডারিং, ইলেকট্রনিক কম্পোনেন্টস অ্যান্ড রেজিস্টার, কালার কোড। তো এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে কন্ডাক্টর, ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টর সম্পর্কে আমরা পুনরায় আলোচনা করার চেষ্টা করব। টাইপস অফ সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টরের প্রকারভেদ সম্পর্কে দেখব, এবং সেই সাথে আমরা মেজরিটি এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ারগুলো কি সেটা আমরা দেখব। যদিও আমরা এগুলো সবগুলো আগে একবার করেছি। তো যদি ক্লাসে আমাদেরকে আসতে হয় বা আমি যদি ক্লাসে আসি বা সেরকম যদি ডিসিশন হয় যে ক্লাস চলমান থাকবে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে আবার শুরু করব। চ্যাপ্টার 1 এবং 2 সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং গত ক্লাসগুলো বুঝতে পেরেছো। তো এই ক্লাসগুলো তোমরা বারবার দেখার জন্য ভিজিট করতে পারো www.skills.gov.bd অথবা দক্ষতা বাতায়নে ভিজিট করতে পারো। এখান থেকে তোমরা এগুলো ডাউনলোডও করতে পারবে। ডাউনলোড করে বারবার দেখতে পারবে এবং তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে। তো আশা করি তোমাদের এই লাইভ ক্লাসগুলো সবগুলো তোমাদের উপকারে আসবে এবং তোমরা এটা নিয়ে আগাইতে পারবে। পরিশেষে আমি যারা আমাদের এই লাইভ ক্লাস নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকলকে আমি ধন্যবাদ জানাই। সেই সাথে হচ্ছে A2I এর যারা সংশ্লিষ্ট ছিলেন আমাদের সাথে, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।